আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঠাকুরগাঁ সদর উপজেলার শালুন্দার গ্রামে। আমি এসেছিলাম ঠাকুরগাঁয়ে একটি দেশীয় শুকনো গরু মোটাতাজাকরণ প্রকল্প দেখার জন্য। এটি আরেকটি মোটাতাজাকরণ প্রকল্প। এই খামারটি হচ্ছে রিপা ক্যাটেল অ্যান্ড ডেয়ারি ফার্ম। এই খামারের প্রোপাইটার মোহাম্মদ হাবিবুর রহমান, যিনি একটা সময় চাকরি করতেন, পরবর্তীতে এই গবাদি পশু পালনে এসেছেন বিগত 3 বছর থেকে। তো গবাদি পশু পালনে এসে শুরুতে গাভী গরু ছিল, তার পরবর্তীতে এখনো সেই গাভী গরু পালন করতেছে, পাশাপাশি এখানে মোটাতাজাকরণ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গরুর শারীরিক গঠন ভালো। আমরা জানার চেষ্টা করবো হাবিবুর ভাই কতদিন আগে গরু পালনে আসলেন, কেন আসলেন, মোটাতাজাকরণ প্রকল্প কতটা লাভজনক, কতদিন গরুগুলোকে লালন পালন করে বাজারে বিক্রি করতে হয়, এই বিষয়গুলো। সেই সাথে আরেকটি বিষয় না বললে নয়, আমাদের দেশে বিভিন্ন জায়গায় গেলে আমাকে আমার যারা প্রিয় ভাজন তারা কিন্তু বিভিন্ন সময় ফোন কল করে, মেসেজ করে। ঠাকুরগাঁয়ে এসেছি, এখানকার ছোট ভাই আবু ইউসুফ, সে আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, সে আমাকে বললো যে ভাই একটি খামার আছে আমাদের পাশে, সেটা আপনি ভিজিট করতে পারেন। তার রেফারেন্সে এখানে এসেছি। আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা জানার চেষ্টা করবো হাবিবুর রহমান ভাইয়ের গবাদি পশু পালনে আসার বিস্তারিত বিষয়। চলুন শুরু করা যাক। হাবিবুর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমরা খামারে চলে আসলাম। আচ্ছা আচ্ছা, খাবার দিচ্ছিলেন বিকেল বিকেল? জি জি জি। কি খাবার দিচ্ছেন? এটা খড় দিচ্ছি। এখানে কি মোটাতাজাকরণের গরু? হ্যাঁ, মোটা তাজা সব। কতগুলো গরু আছে এখানে? এখানে গরু আছে 26টা। আচ্ছা, আমরা আপনার শুরুর উদ্যোক্তা হওয়ার গল্প জানবো, তার আগে একটু আমি গরুগুলোকে দেখবো। এগুলো কি গরু এখানে? এগুলা সব ষাঁড় গরু জাতের মধ্যে, অর্থাৎ ওই ফ্রিজিয়ান আছে, কিছু শাহিওয়াল আছে। মোটাতাজাকরণ প্রকল্পটা কতদিন? এটা আমার একটু ছোট গরু, তো এই জন্য আমি এটাকে রাখছি 6 মাসের জন্য। এখন কত মাস হয়েছে রাখার? এটা 2.5 মাস হয়েছে অলরেডি। 2.5 মাস। আর মোটামুটি 3 মাস পরে চলে যাবে? হ্যাঁ, 3-3.5 মাসের মধ্যে চলে যাবে। কতদিন বয়সে কিনেছিলেন? 2 বছর। এগুলো কি দাঁতছে সবগুলো? না, সবগুলা দাঁতে নাই, তবে 2-3 মাসের মধ্যে দাঁতে যাবে আর কি, আশা করতেছি। আচ্ছা, যেহেতু এটা আপনার মোটাতাজাকরণ প্রকল্প, সেক্ষেত্রে আমাদের অনেকের দাম জানা আগ্রহ থাকে, গরুর ওয়েট বয়স জানা আগ্রহ। হ্যাঁ, দামটা একটা যদি একটু বলতেন এটা কেমন দামে কেনা ছিল বা এখন কি অবস্থা, কেমন দাম হবে? এটা আমার কিনা ছিল আপনার 45,500 টাকায়। 45,000। এখন বডি ওয়েট কেমন? এখন 2.5 মাস, তো এখন আসলে বডি ওয়েট খুব একটা বাড়ে নাই, কিন্তু গ্রোথটা চলে আসছে। হয়তো আর 1-1.5 মাসের মধ্যে এটা একটা পর্যায়ে যাবে আর কি। তো যখন বিক্রির সময় আসবে কেমন বডি ওয়েট হবে, দাম কেমন আসবে? এটা বিক্রির সময় দাম আসতে পারে অন্তত, আশা তো করতেছি 75-80 হাজার টাকা দাম আসবে। 70 থেকে 80,000। এটা কিনা আছে একটু বেশি, এটা হলো আপনার 52,000 টাকা কিনা আছে। লালটা দেখতে এই লালটা আসলে খুব একটা বেশি দিন হয় নাই, এটা সর্বোচ্চ 15 থেকে 20 দিন হয়েছে। এটা নতুন নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, নতুন নিয়ে আসা। কি কোন জাতের ছিল? এটা শাহিওয়াল না? এটা শাহিওয়াল। কোথা থেকে সংগ্রহ করলেন? এটা আমি সংগ্রহ করছি আপনার খোঁচাবাড়ি হাট থেকে। পাশেরটা ক্রস, এটা দেশির মধ্যে ফ্রিজিয়ান ক্রস। কিরকম দামে কেনা ছিল? এটা কিনা ছিল আপনার 55,000। 3 মাস পরে কিরকম ওয়েট হবে, দাম কেমন হবে? 70-75 হাজার টাকা হবে। 70,000। যেহেতু এখানে সব গরু একই সাইজের এবং একই কালারের, মোটামুটি হয়তো বয়সও কাছাকাছি, তো এভারেজ কিরকম দামে কেনা আছে প্রত্যেকটা গরু? এভারেজ কিনা আছে আমার 50+। 50+ এভারেজ। এভারেজ এটা বিক্রি যখন হয়ে যাবে তখন সেটা এভারেজ দামটাও কিরকম আসবে? এভারেজ আমি আশা করতেছি কম হলেও 80,000 টাকা আসবে। 80,000 এভারেজ। এই পাশটা তো অনেক সুন্দর সুন্দর আছে। এগুলোকে বর্তমানে কি খাবার দিচ্ছেন, কি কি খাচ্ছে এরা? এরা দানাদার খাবার খাচ্ছে আর খড় খাচ্ছে। দানাদারের মধ্যে আপনার তো স্বাভাবিক নিয়মে যে খাবারটা আছে, অর্থাৎ গম ভুসি, ভুট্টা ভাঙ্গা আছে, তারপরে ধানের ভুসি আছে, তারপরে আপনার সয়াবিন খৈল আছে, আমাদের দেশি যে সরিষার খৈল, ওই খৈলটা আছে। এটা কি নিজে বানাচ্ছেন না কিনে খাওয়াচ্ছেন? না, আমি আসলে কিনে খাওয়াচ্ছি। এই পাশটাতে অনেক সুন্দর সুন্দর আরো কয়েকটা দেখতে পাচ্ছি, সেটা অনেক সুন্দর করে করছেন। চেষ্টা করছি আর কি, পরবর্তীতে আর একটু দেখবো আমি 1-2 বছরের মধ্যে। কোনোটাও কি এখনো আছে যেগুলো দাঁতছে? যেমন যেটা এটা দাঁতছে, তাই না? আর বাকিগুলো কি মানে বিক্রির সময় এসে দাঁতবে না? না, সব 2-1টা হয়তো নাও দাঁততে পারে। তার মানে এটা কি আপনার কোরবানির টার্গেট করে না? না, এটা কুরবানির টার্গেট করে না। কুরবানির জন্য অবশ্যই দাঁতাল লাগবে এবং সাধারণত দেশি বা শাহিওয়াল কিনবো আমি। আচ্ছা,
গবাদি পশু পালনের দিকে আসা কেন, বা এই ধরনের কাজে উদ্যোগ নিলেন কেন, কত বছর আগে এটি শুরু হলো, এই বিষয়ে আমাদের কিছু বলবেন। আমি মূলত একটা ব্যবসা করি, অর্থাৎ স্টক ব্যবসা করি বিভিন্ন সময়। তো দেখা গেলো যে প্রত্যেকটা ব্যবসাতে কিন্তু লাভ লস আছে। অনেক সময় দেখা গেলো যে ক্যাশ পর্যন্ত গায়েব হয়ে যায়, কিন্তু গরু তো এমন একটা জিনিস, সেখানে কখনো ক্যাশ গায়েব হবে না। আপনার লাভ কম হবে, বাট ক্যাশটা কিন্তু গায়েব হবে না। আমি গরু পালতেছি 5-7 বছর, কিন্তু বাণিজ্যিকভাবে করতেছি আমি প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেল। আমার আগে থেকেই গরু ছিল, হয়তো আমি অন্যভাবে মানুষের দ্বারা করাইতাম, কিন্তু দেখা গেল যে মানে যদি শর্ট টাইমের মধ্যে করতে হয় বা রিস্কলেস থাকতে হয়, তাহলে মনে হয় মোটা তাজা, অর্থাৎ ষাঁড় গরুর মোটা তাজাটাই সবচেয়ে বেস্ট। কারণ দুধের গরু করতে গেলে আমাকে দুধ ছেঁকতে হবে, সময় দিতে হবে। ওই সময়টা সাধারণত আমার আসলে হয়ে উঠেও না, বা ওই ধৈর্যটাও কম। এই জন্য আসলে আমি খুব কম সময়ের মধ্যে এবং রিস্ক কম, এই জন্য কিন্তু মোটা তাজাতে। কি নাম দিয়েছেন খাবারের? এটা নাম দিয়েছি রিপা ক্যাটল এন্ড ডেইরি ফার্ম। আপনি একটা সুন্দর আধুনিক শেড করেছেন, শেডটা থেকেই আমরা জানতে চাই। বাসস্থানটা কিন্তু আসলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমে আপনাকে বাসস্থানটার দিকে খেয়াল রাখতে হবে, খোলামেলা হইতে হবে। আমার কিন্তু চতুর সাইডে কিন্তু ফাঁকা জায়গা, এই জন্যই আসলে এখানে সেটা করার চিন্তা ভাবনা। তারপরে প্রস্রাব পায়খানা এগুলো যেন ফাঁকা একটা জায়গায় যায়, যেন দুর্গন্ধ না ছড়ায়, মশামাছি কম হয়। এই জন্য আসলে এটাকে চুজ করতে হবে আপনার ফাঁকা একটা জায়গায়। গরু রাখার যে জায়গাটা, এই যে ডিস্টেন্সটা দিচ্ছেন, এটা কত ফিটের মধ্যে হয়? দাঁড়ানোর জায়গাটা আছে 9 ফিট, খাবারের জায়গাটা আছে আপনার 2.5 ফিট, মাঝে রাখছি আমি 3 ফিট। পানিটা কি একখানে দিচ্ছেন না আলাদাভাবে দিয়ে দিচ্ছেন? একটাতেই দিচ্ছি এখন পর্যন্ত। দুইটা হলে ভালো হয়, তবে আমি একটাতে দিচ্ছি। যখন মানে পানি দিই, 2 বেলা পানি দিচ্ছি, তখন খড়গুলা যদিও থাকে উঠাই নিয়ে পরবর্তীতে পানি দিই। দ্বিতীয় বিষয় হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা, যেটা অর্থাৎ খাদ্য রেশন। আপনি যেটা দিচ্ছেন সেটা তো দিচ্ছেন, তারপরেও আদর্শ একটা খাদ্য রেশন থাকে বা খাদ্য ব্যবস্থাপনার হয়, সেই বিষয় থেকে কিছু বলবেন। কি খাওয়াচ্ছেন, কি খাওয়ালে ভালো? গরুর জন্য খাওয়ার কোনো বিকল্প নাই, আপনি যত খাওয়াবেন তার তত ফিডব্যাক পাবেন। তবে এরপরেও তাদের একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে। 100 কেজিতে মনে করেন 1 থেকে 1.5 কেজি খাবার দিচ্ছি এক বেলায়, বডি ওয়েট অনুযায়ী। হ্যাঁ, বডি ওয়েট অনুযায়ী। আমি প্রতিদিন তাকে 2 বার খাওয়াচ্ছি, পার গরুতে 3 কেজি করে খাওয়াচ্ছি দিনে। দানাদার ঘাসের বিকল্প নাই। ঘাস হইলে আপনার দানাদার খাবারটা কম লাগবে। গরুগুলা হৃষ্টপুষ্ট করতে খুব সহজভাবে করা যাবে আর কি, যদি ঘাস থাকে। ঘাসের ব্যবস্থা আমার আপাতত নাই, কিন্তু পরবর্তীতে আমার করার খুবই ইচ্ছা আছে আর কি। পাশে আমার জমি আছে, এরপরে শেডে বা আর বছর খানেকের মধ্যে আমি ঘাস লাগাবো আর কি, চিন্তা ভাবনা করতেছি। রোগ ব্যাধি কি দেখতে পেলেন গবাদি পশু পালনে, এবং কি কি ভ্যাকসিন থাকে, কি কি প্রতিষেধক ব্যবস্থা নিতে হয়, এই বিষয়ে কিছু বলুন। আমি এখন পর্যন্ত 2-4 বছরের মধ্যে খুবই জটিল রোগ দেখছি আপনি, খোরা রোগ। এটা একটা গরুতে হইলে আপনার পর্যায়ক্রমে প্রত্যেকটা গরুতে ছড়ায় যায়। এটা একটা ছোঁয়াচে রোগ। এটা থেকে পরিষ্কার থাকার জন্য আমি প্রতিদিন গোসলের পরে আমি কিন্তু ব্লিচিং ছিটাই পরিষ্কার রাখার জন্য। আচ্ছা, মানে এটাতে মানে খোরা রোগটা তো আসলে এটা ছোঁয়াচে রোগ। ওই ব্লিচিংটা থাকলে কি হয়, সাধারণত একটা মনের একটা ইয়ে আছে যে আমার জিনিসটা পরিষ্কার আছে, এখানে রোগ বালাইটা সাধারণত কম আসবে। আর বিশেষ করে গরুর খুরাগুলা যদি আমি পরিষ্কার রাখি, তাহলে ওই রোগ থেকে আসলে মুক্তি পাওয়া যায় অনেকটা। কোনো কি ভ্যাকসিন থাকে মোটা তাজাকরণের ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই খুরা রোগের ভ্যাকসিন আছে। আর যে তরকা বাদলা, এটা সাধারণত হয়, আমি একবার দিয়েছিলাম, পরবর্তীতে এখন পর্যন্ত আর এটা আর দেওয়া হচ্ছে না আর কি, দেইও না। তা আমি ওইরকম কোনো সমস্যা পাইনি। শুধু সাধারণত যে অনেক সময় জ্বর হয়, গোসলটা যদি একটু বেশি করানো হয়, হয়তো পানিটা একটু বেশি দিয়ে দিল, তখন একটু জ্বর হয়। তারপরে খাওয়াটা একটু বেশি হলো, তখন পেট ফাঁপে। এটার জন্য পাউডার আছে, হজমি ভেট আছে, তারপরে জাইমো ভেট আছে। এগুলো সাধারণত খাওয়াই দিলে সমস্যাটা কম হয়। আর সাধারণত আমি যে কোনো সমস্যা হওয়া মাত্রই ওই আমার যে ছেলেটা দেখে, সাধারণত ওদের বলা আছে যে কোনোটা গরু একটা যদি না খায়, আমার কাছে এটা ইনফর্ম যায় আর কি, সাথে সাথে আমি ডাক্তারকে ফোন করি। এতে আমি কোনো অবহেলা বা কোনো ধরনের ইয়ে করি না। আমাদের দেশে যারা মোটা তাজাকরণ করতেছে, অনেক খামারি আছে যারা অসৎ উপায় অবলম্বন করে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, বিভিন্ন প্রোবায়োটিক বা বিভিন্ন গ্রোথ হরমোন, বিভিন্ন কিছু ব্যবহার করা হয় গবাদি পশু পালনের। এই বিষয়ে আপনি কতটা সচেতন? বিভিন্ন হরমোন ব্যবহার করে, স্টেরয়েড ব্যবহার করে, এটা আমি শুনে আসতেছি, কিন্তু এটা কি জিনিস এটা কিন্তু আমার এখনো আসলে জানা নাই। ওটা আমি জানিও না, জানতে চাইও না। ওটাতে কি আছে বা কি, ওটা খাওয়াইলে কি হবে, ওটা আসলে আমার জানা নাই। তবে আমি এটা বিশ্বাস করি, গরু পরিষ্কার রাখা, সঠিক সময়ে খাদ্য ব্যবস্থা এবং সঠিক মানসম্মত খাবার দেওয়া, পরিমাণ মতো খাবার দিলে গ্রোথ আসবে ইনশাল্লাহ। সর্বশেষ যেটি জানবো সেটি হচ্ছে বাজার ব্যবস্থাপনা। আপনার কোনো কিছুই ফার্মিং এ করি না কেন, এটার সঠিকভাবে বাজার ব্যবস্থাপনা না হলে আসলে প্রফিটের অংশটা কম থাকবে, প্রফিটটা কম হবে। তো সেক্ষেত্রে আপনার এটা ঠাকুরগাঁ, এটা আমরা সবসময় জানি যে উত্তরবঙ্গে একবারে শেষ সীমানা। তো এই দিক থেকে আসলে বাজার ব্যবস্থাটার দিক থেকে কতটা সাপোর্ট পাচ্ছেন বা কতটা ভালো অবস্থায় আছেন, কিভাবে বাজারজাত হচ্ছে, এই বিষয় থেকে আমরা কিছু জানতে চাই। বাজার ব্যবস্থাপনা আসলে এখান থেকে সেল করাটা খুব একটা সমস্যা হয় না। আমার একই সাইজ, একই রকম গরু, আমি আসলে যখন আমার হয়ে
যায় তখন আমার কাছে ওরকম লোকজন আসে, তারপরে পাইকার আছে, ওরাও খোঁজ খবর নেয়, আমিও নিই। যখন দেখা যায় যে হয়তো 2-4 জনকে দেখাইলে মোটামুটি একটা দরদামে যখন চলে আসে আমার কিছু বেনিফিট থাকে, অল্প কিছু বেনিফিট হইলে আমি সাধারণত এখান থেকে ছেড়ে দিই। আর যদি কখনো আমি 2-1টা করে ছাড়তে চাই তাও সমস্যা হয় না, পাশেই আবার হাট বাজার আছে, ওখানে নিয়ে গেলে আমি বেচতে পারি আর কি। আমি বলতে আমার নিজস্ব লোক আছে, ওদের মাধ্যমে যথেষ্ট সহযোগিতা পাই। মোটা তাজাকরণটা কয় মাসের ব্যাচ? 6 মাস, 5 থেকে 6 মাস। বছরে 2টা ব্যাচ উঠানো যায়? হ্যাঁ, বছরে 2টা। তো এর আগে কি এরকম ব্যাচ উঠেছে? হ্যাঁ, এর আগে আমি কয়েকটা বেচ উঠেছি। কয়েকটা ব্যাচ। জি, প্রফিটটা কেমন থাকে? প্রফিট মার্জিনটা কেমন? গরুটা আসলে কেনা বেচাতে অনেক কিছু, যদি ঠিক মতো কেনা যায়, কেনার সময় যদি একটু চিন্তা ভাবনা করে কিনতে পারি এবং গরুটা যেভাবে জাতের হয়, দেখতে ভালো হয়, পরিচর্যা করে যদি গরুটাকে ওইভাবে যদি মনের মতো করে মাংস উৎপাদনে আসে, তাহলে মোটামুটি ভালো একটা প্রফিট থাকে আর কি। তারপরেও যদি গরু প্রতি কেমন? গরু প্রতি এবারে এসে 5,000 টাকার মতো থাকতে পারে। 5,000 টাকা। হ্যাঁ, কখনো বেশিও থাকে। এই সেক্টরটি বিশেষ করে মোটা তাজাকরণ প্রকল্পে অনেক উদ্যোক্তারা করতে চায়, আত্মকর্মসংস্থান হিসেবে এটা কতটা লাভজনক? কেউ এই সেক্টরে আসতে পারে কিনা, কিভাবে শুরু করতে পারে? আসলে উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আসতে পারে, কিন্তু এরপরে প্রত্যেকটা ব্যবসা, প্রত্যেকটা জিনিস তাকে আগে বুঝতে হবে। আমার মনে হয় কোনো খামার যদি কেউ করতে চায় তাকে অবশ্যই 2-1টা খামারে আসতে হবে, পরামর্শ নিতে হবে, বুঝতে হবে। বুঝার পরে 2-1 দিন দেখার পরে সে সিদ্ধান্ত নিতে পারবে। তবে অবশ্যই বেশি গরু না, অন্তত 5-10টা গরু দিয়ে তাকে শুরু করতে হবে। গবাদি পশু পালনের ভবিষ্যতে পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি এখন পর্যন্ত আমি আশাবাদী যে এটা একটা লাভজনক ব্যবসা এবং হালাল ব্যবসা। আমি চেষ্টা করি ভেজাল মুক্ত এবং সঠিকভাবে সঠিক পর্যায়ে যদি করতে পারি। এখানে লস এখনো আসলে ওরকম হয় নাই, লাভের মুখ দেখতেছি। আমি ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার আরো ক্ষেত বাড়ানোর। হাবিবুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি আমাদের দিয়েছেন, যেগুলো আমার যারা উদ্যোক্তা খামারি ভাইরা রয়েছে তাদের অবশ্যই কাজে লাগবে, আমি সেটি বিশ্বাস করি। আপনার এই খামারের ভবিষ্যতের দিনগুলো মঙ্গল কামনা করছি। সেই সাথে আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ থেকে কথা বলছিলাম হাবিবুর ভাইয়ের সঙ্গে। তিনি একজন উদ্যমী উদ্যোক্তা। আসলে খামারটিতে এসে আমাকে খুবই ভালো লেগেছে। এখানকার গরুগুলো সবগুলো একই সাইজের, একই কালারের এবং খামারটিও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা জানার চেষ্টা করেছি তিনি কিভাবে এটি মোটা তাজাকরণ করতেছেন, মোটা তাজাকরণ প্রকল্প আসলে লাভজনক কিনা, কি কি সমস্যা হয়ে থাকে, এবং এখানে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাদ্য ব্যবস্থাপনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়গুলো তো আমি মনে করি যারা গবাদি পশু পালনে আসতেছেন অবশ্যই শুরুটা যদি মোটা তাজাকরণ প্রকল্প দিয়ে হয় এবং সেটি যদি কম করে শুরু করা যায়, অবশ্যই এটি একটি লাভজনক সেক্টর হবে এবং এখানে যদি সময় দেওয়া যায় এখান থেকে অবশ্যই লাভের দিকটা বাইর করে নিয়ে আসা সম্ভব হবে এবং এটি আমাদের দেশের উদ্যোক্তাদের জন্য একটা কর্মসংস্থানের বড় মাধ্যম হবে এবং এটি হয়েও আসতেছে। আমাদের দেশে অসংখ্য উদ্যোক্তারা গবাদি পশু পালন করে আসতেছেন। দর্শক বন্ধুরা, আমরা জানার চেষ্টা করেছি হাবিবুর ভাইয়ের গবাদি পশু পালন সম্পর্কে বিস্তারিত বিষয়। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।